কলকাতা শহরে প্রথম শপিং মল খোলা হয়েছিল আজ থেকে 118 বছর আগে। আর এই শপিং মল কলকাতার কোথায় খোলা হয়েছিল জানেন? ধর্মতলায়। ধর্মতলায় গেছেন, অথচ এই রাজপ্রাসাদের মতো পেল্লাই সাদা বাড়িটা চোখে পড়েনি। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। গত 118 বছর ধরে এই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে ধর্মতলার বুকে। জানলে অবাক হবেন, সাউথ সিটি কিংবা ফোরাম মল নয়, এই বাড়িটাই হলো শহর কলকাতার প্রথম শপিং মল। আজ এই বাড়িটা মেট্রোপলিটন বিল্ডিং নামে পরিচিত, কিন্তু আজ থেকে 118 বছর আগে এই বিল্ডিং এর নাম ছিল হোয়াইটওয়ে লেইডল। আর এই বিল্ডিং এর মধ্যেই বসতো নানান নামি দামি সমস্ত বিদেশি কোম্পানির দোকান। সেখানে পাওয়া যেত না এমন কোনো জিনিস ছিলই না। এই বিল্ডিংটা ছিল শহর কলকাতায় থাকা ব্রিটিশদের এবং বড়লোক বাবুদের শপিং মল। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের বাইরের থেকেও বহু মানুষ আসতো এই বড় শপিং মলটাকে শুধুমাত্র একবার দেখার জন্য এবং এখান থেকে নানান জিনিসপত্র কেনার জন্য। তবে একটা তথ্য শুনলে আপনিও চমকে উঠবেন, ভারত বিখ্যাত দল ইস্ট বেঙ্গলের প্রথম জার্সিটা কেনা হয়েছিল এই হোয়াইটওয়ে লেইডল বিল্ডিং থেকেই। কিন্তু আচমকা কেন ধর্মতলার বুকে এমন একটা পেল্লাই শপিং মল তৈরির সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশরা? নমস্কার, আমি সুজয় নীল। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কলকাতার এক অজানা ইতিহাস। আমার বিশ্বাস এটা শোনার পর কলকাতাবাসী হিসেবে আপনারও গর্ব হবে। তবে এখানে বলে রাখা ভালো, এই একই বিষয় নিয়ে আজ থেকে বছর দুয়েক আগে নিজের কণ্ঠ দিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম আমি, যে আলটিমেট মোটিভেশন চ্যানেল থেকে ভাইরালও হয়েছিল। তবে আজ এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। সাল 1877, ভারতের প্রথম সশস্ত্র বিপ্লব সিপাহী বিদ্রোহের 20 বছর পর 21 বছর বয়সী এক ছিপছিপে ব্রিটিশ যুবক পা রাখল কলকাতা শহরে। যুবকের নাম রবার্ট লেইডল। ভারতবর্ষে এসে কাপড়ের ব্যবসা করাই ছিল লেইডলর মূল লক্ষ্য, কারণ তখন ছিল ঢাকাই মাসলিনের জামানা। ভারত তথা সারা পৃথিবীতে তখন বাংলার মাসলিন কাপড়ের চর্চা। বলা হয় ঢাকাই মাসলিন এতটাই নরম এবং সূক্ষ্ম ছিল যে একটা দেশলাই কাঠির বাক্সে একটা পুরো শাড়ি রাখা যেত। তবে এই ঘটনার সত্যতা ঠিক কতটা সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। তরুণ লেইডলর কানে পৌঁছলো এই মাসলিন কাপড়ের খবর। তার মাথায় এই সময় একটা বুদ্ধি এলো। সে তখন দেখলো কাপড় তৈরির জন্য যে সমস্ত কাঁচামাল প্রয়োজন, যেমন পশম, রেশম কিংবা চামড়া, সেগুলো অন্যান্য দেশের তুলনায় ভারতে খুব কম দামে পাওয়া যায়। এই কাঁচামালগুলো কিনে নিজেরা জামা কাপড় তৈরি করলে কেমন হয়? আর সেই জামা কাপড় ভারতের বিভিন্ন শহরে এমনকি দেশের বাইরে যদি বিক্রি করা যায়, তাহলে লাভের অঙ্ক অনেকটাই বেশি থাকবে। যেমন ভাবা তেমনই কাজ। এরপর রবার্টের সঙ্গে চৌরঙ্গি পাড়ায় আলাপ হয় আরেক ব্রিটিশ যুবকের। এই ব্রিটিশ যুবকের নাম ছিল এডওয়ার্ড হোয়াইট। তাদের মধ্যে যখন আলাপচারিতা বাড়লো, রবার্ট নিজের কাপড়ের ব্যবসার সমস্ত প্ল্যান এডওয়ার্ডকে খুলে বলল। এডওয়ার্ড পুরো ব্যাপারটা শোনার পর চমকে ওঠেন। সত্যি তো, ভারতে তৈরি কাপড় যদি বিদেশের বাজারে রপ্তানি করা হয়, তাহলে সবাই সেই কাপড় লুফে নেবে। এরপরেই লেইডল এবং এডওয়ার্ড হোয়াইট একসঙ্গে 1881 সালে ফেঁদে বসলেন নতুন কোম্পানি। নাম দিলেন হোয়াইটওয়ে লেইডল অ্যান্ড কোম্পানি। কয়েক বছরের মধ্যেই ব্যবসা ফুলে ফেঁপে উঠল। বম্বে, মাদ্রাজ, লাহোর সহ অবিভক্ত ভারতের 20টা শহরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কুয়ালালামপুর, সাংহাই, ইপো, তাইপেই এর মতো অঞ্চলেও ব্যবসা ফেঁদে বসলো হোয়াইটওয়ে এবং লেইডল জুটি। কিন্তু যে কলকাতা শহর থেকে হোয়াইটওয়ে এবং লেইডলর যাত্রা শুরু, সেখানে একটা স্মরণীয় কিছু না করলে চলে। কিন্তু কি এমন করা যায় যা একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে? ভাবতে ভাবতে এই ডিপার্টমেন্টাল স্টোরের কথা মাথায় আসে এডওয়ার্ড এবং লেইডল জুটির। কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর ঠিক কি, সেই ব্যাপারে কারোরই কোনো পরিষ্কার ধারণা ছিল না। সেই সময় কলকাতার বুকে একটা মাত্রই ডিপার্টমেন্টাল স্টোর ছিল, আর সেটা হলো হল অ্যান্ড অ্যান্ডারসনের একটা স্টোর। 1884 সালে এই ডিপার্টমেন্টাল স্টোরটি তৈরি করা হয়। সেই দিক থেকে দেখতে গেলে এই হল অ্যান্ড অ্যান্ডারসনের ডিপার্টমেন্টাল স্টোরেরও একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে বটে। তবে সেটা আকারে খুবই ছোট ছিল হোয়াইটওয়ে লেইডল বিল্ডিংটার কাছে। আসলে এডওয়ার্ড এবং লেইডল প্রথম থেকেই বড় কিছু করতে চেয়েছিলেন, যেখানে এক ছাদের তলাতেই থাকবে সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র। এরপর বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি ম্যাকিন্টোশ বার্নারের কাছে বরাত গেল কলকাতার বুকে একটা ডিপার্টমেন্টাল স্টোর তৈরি করার। এই ডিপার্টমেন্টাল স্টোর ব্যাপারটা ঠিক কি সেটা আগে জানা প্রয়োজন। সেই সময় শপিং মল বলে কোনো শব্দের অস্তিত্বই ছিল না। এক ছাদের তলায় নানান কোম্পানির নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া গেলে সেই বিল্ডিংকে বলা হতো ডিপার্টমেন্টাল স্টোর। সালটা 1905। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন চলছে সারা শহর জুড়ে। সারা বাংলা জুড়ে বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিপ্লবীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ রুখতে রাস্তায় নেমে পড়েছেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব শুরু করলেন। আর এদিকে এডওয়ার্ড এবং লেইডল ওই 1905 সালেই কলকাতার বুকে খুলে ফেললেন এক বিরাট ডিপার্টমেন্টাল স্টোর। এইভাবেই 1905 সালে কলকাতা শহরের ধর্মতলা অঞ্চলে তৈরি হলো রাজপ্রাসাদের মতো বড় এই ডিপার্টমেন্টাল স্টোর। ফলে রাতারাতি গোটা ভারতবর্ষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো
এই হোয়াইটওয়ে লেডল বিল্ডিংটি। সাটিন, ভেলভেট, জাপানিজ সিল্কের পোশাক থেকে শুরু করে দামি দামি বিদেশি ছাতা, সোয়েটার, খেলনা কি না পাওয়া যেত না সেখানে। পুরুষদের জন্য টুপি, কোট, চুরুট, শেভিং ক্রিম, সুগন্ধি সবকিছুই পাওয়া যেত এই হোয়াইটওয়ে লেডল বিল্ডিং এ। বাঙালি বরাবরই শৌখিন জাতি এবং সমস্ত ধরনের সংস্কৃতিকে অ্যাডাপ্ট করার ক্ষমতা বাঙালির কাছে প্রাচীনকাল থেকেই জল ভাত। বাঙালি যতটা সাহসী ঠিক ততই তাদের আমোদ প্রমোদের বাহার। বাংলার জমিদার বাড়ি কিংবা রাজপ্রাসাদগুলো এখনো বাঙালির শৌখিনতার জলজ্যান্ত প্রমাণ। তাই শুধু ব্রিটিশরাই নয়, একটু বিত্তশালী বাঙালিরাও ভিড় জমাতেন এই ঝকমকে ডিপার্টমেন্টাল স্টোরে। ছোট্ট সত্যজিৎ রায় যেমন মায়ের হাত ধরে ঘুরতে যেতেন, তেমনি আবার সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোরও এখানে ঢুমাতেন মাঝে মধ্যেই। আর রায়বাড়ির লিগাসি তো পৃথিবী বিখ্যাত। সেই সময়েই সুরেশচন্দ্র চৌধুরী একটা ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করলেন। সুরেশচন্দ্র চৌধুরীর সঙ্গে আরো দুজনের নাম জুড়ে গেল, এক শৈলেশ বসু এবং দুই সারদা রঞ্জন রায়। এই সারদা রঞ্জন রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দাদা, আর এই সারদা রঞ্জন রায় ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম সভাপতি। ক্লাব তো তৈরি হলো, কিন্তু প্রত্যেক ক্লাবের একটা নির্দিষ্ট জার্সি থাকা প্রয়োজন। এই জার্সি কোথায় পাওয়া যায়? সেই সময় ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য প্রথম জার্সি খুঁজতে ধর্মতলা চত্বর তোলপাড় করে ফেলছেন সুরেশ চৌধুরী আর অরবিন্দ ঘোষ, কিন্তু পছন্দ মতো জার্সি কিছুতেই খুঁজে পাচ্ছেন না তারা। অবশেষে দুজনে মিলে ঢুকলেন হোয়াইটওয়ে লেডল বিল্ডিং এ। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা লাল হলুদ জার্সি পছন্দ হলো দুজনেরই, কিন্তু ওই জার্সির দাম দেখে দুজনেরই চক্ষু চড়ক গাছ। সেই সময় দাঁড়িয়ে নাকি একটা জার্সির দাম 80 টাকা, কিন্তু স্বাদের ক্লাব বলে কথা, পকেট খালি করে সেই লাল হলুদ জার্সি কিনে আনলেন সুরেশ চৌধুরী আর অরবিন্দ ঘোষ। আজও সেই লাল হলুদ জার্সি পরেই মাঠে নামে ইস্ট বেঙ্গল টিম। তবে স্বাধীনতা লাভের পর এই হোয়াইটওয়ে লেডল বিল্ডিং এর মালিকানা হস্তান্তর করা হয় মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। তাই আজ এই বিল্ডিংটি মেট্রোপলিটন বিল্ডিং নামেই পরিচিত। তবে এই বিল্ডিং এ যে শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিস রয়েছে এমনটা নয়, বেশ কিছু ছোট বড় অফিসে রয়েছে এই বিল্ডিং এর মধ্যেই। 1991 সালে এই বিল্ডিংটা একটা ভয়ানক অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে 2000 সাল নাগাদ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বাড়িটিকে নতুন করে মেরামত এবং সাদা রং করানো হয়। এতদিন ধরে ধর্মতলা যাচ্ছেন, অথচ এই বাড়িটার পিছনে যে এত বড় একটা ইতিহাস রয়েছে সেটা জানতেন? আর কোন কোন জায়গার ইতিহাস জানতে চান আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।